আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। নির্বাচনের প্রচারণায় জামাতের দাপট, বিএনপির দুর্বলতা। ভোট আসলে কোথায় কোথায় থাকে? ভোট থাকে চায়ের দোকানে, ভোট থাকে এসপি অফিসে, ডিসি অফিসে, ভোট থাকে মেম্বার চেয়ারম্যানদের কাছে, ভোট থাকে গ্রামের সালিশ বিচারে, ভোট থাকে কোর্টের বারান্দায়, ভোট থাকে সোশ্যাল মিডিয়ায়, ভোট থাকে টিভির টক শো অনুষ্ঠানে। এই যে ভোটের বাক্সগুলোর নাম বললাম এবং যে যে জায়গায় ভোটের বাক্সটা থাকে, এইসব জায়গাগুলোতে জামায়াতের বিচরণ অনেকটাই কম। এই সবগুলো ভোটের বাক্সের মধ্যে একমাত্র সোশ্যাল মিডিয়া ছাড়া আর প্রত্যেকটা জায়গায় জামায়াতের বিচরণ অনেকটাই কম। যেমন এই যে গ্রামের সাধারণ মানুষগুলো সারাদিন পরিশ্রম করার পর তারা কি করে, সন্ধ্যার পর তারা স্থানীয় যেই বাজারগুলো থাকে এই বাজারে উঠে সেখানে চায়ের দোকানে বসে টিভি দেখে, সংবাদ দেখে এবং রাজনৈতিক আলোচনা করে। আবার এই যে বাজারের মধ্যে যেসব স্থানীয় বিভিন্ন দলের নেতারা রয়েছে, যেমন বিএনপি বলেন বা আওয়ামী লীগ বলেন, এদের সাবেক চেয়ারম্যান বা একসময় চেয়ারম্যান ছিল, এখন চেয়ারম্যান নেই, আবার একসময় মেম্বার ছিল আর এখন মেম্বার নেই, এই জাতীয় যেসব নেতারা রয়েছে তাদের যেই ব্যবসায়িক যে প্রতিষ্ঠানগুলো বাজারের মধ্যে থাকে বা এইসব লোকদের নির্দিষ্ট একটা জায়গা থাকে যে এই জায়গায় বা এই দোকানে সে বসে। এইসব জায়গাগুলোতে প্রতিদিন এই গ্রামের সাধারণ মানুষগুলো গিয়ে আড্ডা দেয়। এমনকি এইসব স্থানীয় প্রতিনিধিরা চায়ের অফার করে, তাদেরকে চা খাওয়ায় এবং এইসব চায়ের দোকানে টিভি থাকে, সেখানে তারা টক শো দেখে, তারপর বিভিন্ন সংবাদ দেখে, এগুলো দেখে আর নিজেরা নির্বাচনী আলাপ আলোচনা করে। এটা হচ্ছে গ্রাম অঞ্চলের ভোটের বাক্স। কিন্তু এইসব ভোটের বাক্সে জামাত অনেক পিছিয়ে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় জামাত অনেক শক্তিশালী। আপনারা ফেসবুক বলেন বা ইউটিউব বলেন, এইসব জায়গাগুলোতে সবগুলো দলকে একাত্র করলে যেই পরিমাণ লোক পাবেন, শুধুমাত্র জামাত বা ইসলামিক দলগুলোর সমর্থক তার চাইতে বেশি পাবেন। এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, তাই আগামী নির্বাচনে এই সোশ্যাল মিডিয়ার কল্যাণে ইসলামিক দলগুলো বা জামাতে ইসলামিক কতটা প্রভাব ফেলতে পারে সেটা নির্বাচনের পর বোঝা যাবে। কিন্তু অন্যান্য জায়গাগুলোতে জামাতের প্রচুর দুর্বলতা রয়েছে। যেই কথাটা বললাম, সবচাইতে বেশি ভোটের বাক্স যেটা, সেটা হচ্ছে স্থানীয় যেই প্রতিনিধি বিভিন্ন দলের বা স্থানীয় বিভিন্ন দলের যেসব নেতারা রয়েছে, এইসব নেতাদের কাছে এই গ্রামের মানুষের পারিবারিক জীবনে নানা রকম সমস্যা থাকে। এইসব সমস্যাগুলো নিয়ে তাদের কাছে উপস্থিত হয়। কারো জমি নিয়ে সমস্যা, কারো এটা সমস্যা, কারো পারিবারিক সমস্যা, এই জাতীয় সব সমস্যা নিয়ে স্থানীয় প্রতিনিধিদের কাছে তারা যায় এবং এখানেই আসলে গ্রামের যে ভোট, এই ভোটটা নিয়ন্ত্রণ করে বা নিম্ন আয়ের মানুষদের যে ভোটের বাক্স, এটা এভাবেই নিয়ন্ত্রিত হয়। এবং এই স্থানীয় প্রতিনিধিরা নির্বাচনের সময় তারা কাজ করে এবং এইসব স্থানীয় প্রতিনিধিদের নির্বাচনের সময় এমপিদের কাছে খুব মূল্যবান হয়ে যায়। তাদেরকে নির্বাচনের খরচগুলো তাদের মাধ্যমে দেওয়া হয় এবং তারা বিভিন্ন লোকদেরকে চা নাস্তা এগুলো খাওয়ায়। ঠিক এই সিস্টেমে বাংলাদেশের বিগত সময়ে রাজনীতি চলে এসেছে। এখন এইসব জায়গাগুলোতে জামাত অত্যন্ত দুর্বল। বিশেষ করে এই যে বিচার সালিশের যে মজলিস, এইসব মজলিসে জামাতের আধিপত্য বা এখানে জামাতের বিচরণ একেবারে নেই বললেই চলে। যেমন আমার একটা ঘটনা বলি, আমার ছোটো ভাই নতুন এলাকায় গিয়ে কিছু জায়গা কিনেছে। এখন সেই জায়গায় একটা সমস্যা হয়েছে যে সে যেই পরিমাণ জায়গা কিনেছে, সেই জায়গার পর তার দরজার জন্য কিছু জায়গা প্রয়োজন। তাই বলল যে তোমাকে এই পাশ থেকে দরজার জায়গা দিলাম না, আমি দরজার জায়গার জন্য আলাদা তোমাকে এখানে কাগজ করে দিয়ে দেব, তুমি এতটুকু ছেড়ে দাও, পরবর্তীতে তোমার দরজার জায়গা দিয়ে দেওয়া হবে। কিন্তু দেখা গেল যেই জায়গাটা কম দিয়েছে দরজার জন্য, পরবর্তীতে সে সেই দরজাটার জায়গা দিবে না, মানে সে দেবেই না। কিন্তু দলিল সে প্রথমে দিয়ে দিয়েছিল।
কিন্তু জায়গাটা দখল দেয়নি, মানে পরবর্তীতে এতটুকু জায়গা সে নিয়ে নেবে আর অন্য জায়গায় এতটুকু জায়গা দরজার জন্য ছেড়ে দেবে, এটা বলে তাদের মধ্যে একটা সমঝোতা হয়। কিন্তু পরবর্তীতে যখন এই জায়গাটা দেয়নি, তখন স্থানীয় মেম্বারের কাছে ছোটো ভাই গেল, স্থানীয় চেয়ারম্যানের কাছে গেল, সে আসলে কোনো সুরাহা পায়নি। স্থানীয় মেম্বার এসে 2 বার বিচার করে দিল এবং তাকে জায়গা মেপে দিল, কিন্তু একদিন পরে আবার ওই লোক যে জায়গাটা মেপে দিয়েছে সেটা আবার নিজে দখল করে নিয়েছে। মানে দখল দিচ্ছে না, শুধু মেম্বার যতক্ষণ থাকে ততক্ষণ। পরবর্তীতে যখন মেম্বারকে আবার বিচার দেওয়া হলো, মেম্বার বলল যে আমি কি করব, আমি তো সঠিক বিচার করে দিয়ে এসেছি, এখন সে মানে না, কোর্টে গিয়ে মামলা করেন। এখন বলেন, জায়গা জমির যদি কেউ মামলা করে, এই মামলা জায়গার দামের চাইতে অনেক বেশি টাকা খরচ করতে হয়, এমনকি এই মামলার রায় হতে হতে হয়তো তার জীবন পার হয়ে যায়। এটা হচ্ছে জায়গা জমিনের মামলার হিসাব কিতাব বাংলাদেশের। কিন্তু পরবর্তীতে আমি চিন্তা করলাম যে এই মেম্বার দিয়ে আসলে কাজ হবে না। তখন সাবেক যেই মেম্বার ছিল, সে নাকি 3 বারের মেম্বার ছিল ওখানের, তার কাছে গেলাম, তাকে বিস্তারিত বললাম। বলার পরে বলল যে যেই মেম্বারের কাছে গেছেন এই কি মেম্বারি করার যোগ্য কিনা, সেই সব লোকাল সমস্যাগুলো সমাধান করার যোগ্য কিনা। তা আমি বললাম যে আমি তো এতটুকু বুঝি না, যেহেতু আমরা এই এলাকায় নতুন, তো আপনার কাছে এসেছি, আপনি এটার একটু সমাধান করে দেন। তখন সেই মেম্বার তাকে ডাকলো, ডাকার পরে আমাদের সামনাসামনি মুখোমুখি বসা হলো। তারপর এই সাবেক মেম্বার বলল, আগামীকাল আমি নিজে গিয়ে জমিটা মেপে দেখব। জমিন মাপার লোক ঠিক করা হলো, সব কিছু মেম্বার ঠিক করলো। তো এরপর দিন যখন জমিন মাপলো, মেপে দেখলো যে আমরা সত্যি এই জায়গাটা পাই, তখন মেম্বার বলল, এই এতটুকু সীমানা, এতটুকু আপনি প্রাপ্য, এটা আপনার দখলে নিয়ে নেন। তখন আমি বললাম যে আগে যেই মেম্বার ছিল উনি তো বিচার করে দিয়ে গেছে, কিন্তু সে এর পরের দিন এটা আবার নিয়ে নিচ্ছে, এখন এটার কি করব, সীমানা পাল্টে দিচ্ছে। তখন সে বলল, আর সীমানা কেউ পাল্টাতে পারবে না, শুধু যদি পাল্টায় আমাকে ফোন দিবেন। সত্যি সত্যি এরপরে আর সীমানা পাল্টায়নি। তার মানে নেতৃত্ব দেওয়ার একটা কোয়ালিটি আছে, নেতৃত্ব দিতে গেলে তার প্রভাবও খাটাতে হয়। মানে সে যদিও রানিং মেম্বার না, সাবেক মেম্বার, কিন্তু তার প্রভাব রয়েছে, তাকে ওই লোক ভয় পেয়েছে। হয়তো বলতে পারেন টাকার জন্য না, আমার থেকে 1 টাকাও নেয়নি, এটা আরও 2 বছর আগের ঘটনা। কিন্তু মূল কথাটা হচ্ছে নেতৃত্ব দেওয়ার একটা কোয়ালিটি থাকতে হয়। এখন সমাজে এই যে সালিশ বিচারের যেই নেতৃত্ব, এই নেতৃত্বেরও একটা কোয়ালিটি লোক লাগে। এখন আপনি যদি ইউরোপ আমেরিকার মতো বলে থাকেন যে এই 2 ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, আপনি গিয়ে থানায় মামলা করে দেন, আমার বিচার কেউ মানে না, এটা যদি বলে, সে কি আসলে স্থানীয় প্রতিনিধি হওয়ার যোগ্য? আসলেই সে যোগ্য না। এই জাতীয় অনেক দুর্বলতা রয়েছে জামাত ইসলামী নেতাদের মধ্যে। মানে জামাত সব জায়গায় তাদের ভদ্র রাজনীতি করার চেষ্টা করে, কিন্তু নিম্ন আয়ের মানুষগুলো বা যারা এইসব গ্রামের পলিটিক্সগুলো বুঝেন, এরা জানেন যে এই ভদ্রতা দিয়ে আসলে গ্রামের পলিটিক্স হয় না। যেটা করতে হয় ভয় দেখিয়ে, প্রভাব খাটিয়ে। তো সবগুলো মিলিয়ে জামাত যেই রাজনীতিটা করে, এই রাজনীতিটা হচ্ছে আসলে ইউরোপ আমেরিকার যে রাজনীতি, সেটা করার চেষ্টা করে। কিন্তু বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট ভিন্ন এবং বাংলাদেশের রাজনীতির পলিসিও ভিন্ন। আমার মনে হয় জামাত এই বিষয়গুলো নিয়ে চিন্তা করা উচিত। এবার আসি মূল আলোচনায়। বিএনপি এবং জামাতের মধ্যে নির্বাচনী প্রচারণায় কে কতটুকু এগিয়ে। আমি ঢাকা 17 আসন, যেটাকে বনানী থানা বলে, এই বনানী থানার জামাতের যেই প্রার্থী, এই প্রার্থী সাধারণ দরিদ্র মানুষদের জন্য একটা উপহার দিয়েছে। উপহারটা আপনারা একটু দেখেন এবং এটা পড়তে থাকেন এবং আমার কথাগুলোও শুনতে থাকেন।
এই যে উপহারটা দিল, যারা দরিদ্র মানুষ রয়েছে, যাদের চোখের সমস্যা, এই সমস্যাগুলো সমাধান করবে এবং খুব অল্প খরচে তাদের চোখের ছানি অপারেশন করবে, লেন্স লাগিয়ে দেবে, ইন্ডিয়ান লেন্স। এই যে এই সুবিধাগুলো দিচ্ছে, এমনকি সম্পূর্ণ ফ্রিভাবে গরিব মানুষদের যাদের ছেলে সন্তান রয়েছে, আপনারা জানেন যে ঢাকা শহরে একটা ছেলের মুসলমানি করাতে গেলেও প্রায় 10,000 টাকা খরচ হয়। এই সামর্থ্য অনেকের থাকে না, বা এই দরিদ্র জনগোষ্ঠীর থাকে না। যদিও এটা ধনী ব্যক্তিদের এলাকা হয়, কিন্তু এখানেও দরিদ্র লোক রয়েছে। তো এই দরিদ্র মানুষদের জন্য যে সুবিধাটা দিচ্ছে আপনারা দেখতেছেন, এই সুবিধাটা অন্য কেউ দিতে পারবে কিনা। এবং জামাত যে প্রার্থীগুলো দিচ্ছে, এরা বাস্তবিক অর্থে অনেক শিক্ষিত, অনেক ভদ্র, নম্র, সব কিছু ঠিক আছে, কিন্তু বাংলাদেশের মানুষ তাদেরকে ভোট দেয় কিনা বা সাধারণ মানুষ তাদেরকে ভোট দেয় কিনা সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু এই লোকটা যে বিজ্ঞপ্তিটা দিয়েছে বা যে উপহারটা তার এই ভোটারদেরকে বা ওই অঞ্চলের যারা ভোটার রয়েছে তাদের জন্য দিয়েছে, এটা নিঃসন্দেহে গরিব মানুষদের জন্য অনেক উপকারী। কিন্তু বিএনপির পক্ষ থেকে এই জাতীয় কোনো সুবিধা আসলে গরিব মানুষরা পাবে কিনা, আসলেই পাবে না। কিন্তু ওই যে বললাম যে চায়ের দোকানে তাদের ভোট থাকে, কিন্তু এভাবে সেটা বিএনপির পক্ষে চলে যেতে পারে, আবার নাও যেতে পারে। কিন্তু বাস্তবতা হচ্ছে জামাত এই তাদের নির্বাচনী কৌশলগুলো এমনভাবে করছে, আমার কাছে অত্যন্ত ভালো লাগতেছে যে রাজনীতি এভাবে হওয়া উচিত। এবং যদি সত্যিকার অর্থে জামাতের যে প্রার্থী হয়েছে তিনি যেভাবে গরিবদের জন্য যে সুযোগটা তৈরি করে দিয়েছে, আবার যদি বিএনপির প্রার্থীরাও এভাবে গরিবদের জন্য যদি সুযোগ তৈরি করে দিত, তাহলে আমি মনে করি দরিদ্র মানুষ অনেকটাই উপকার হতো বা উপকৃত হতো। কিন্তু আমি যেটা মনে করছি যে জামাতের প্রার্থী যেভাবে এই ঘোষণাটা দিয়ে, তিনি যেহেতু ডাক্তার, এই সুযোগ সুবিধাগুলো করে দিচ্ছে, এটা দরিদ্র মানুষের জন্য অনেক উপকারী হবে এবং এতে জামাত অনেকটাই এগিয়ে যাবে। ঠিক বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে যদি জামাত এই কোয়ালিটিতে তাদের নির্বাচনী প্রচারণাগুলো চালায় এবং এই নিম্ন আয়ের মানুষদের আকৃষ্ট করার জন্য যদি এইসব কৌশলগুলো অবলম্বন করে, আমার মনে হয় জামাত ভালো কিছু করতে পারে। এবং আমি এটা মনে করি যে জামাতের এই কৌশলগুলো সত্যি অসাধারণ, এবং এই প্রচারণায় বা এই কৌশলগুলোতে বিএনপি অনেকটাই পিছিয়ে রয়েছে। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।